আজকে আমরা কথা বলছি ন্যানো ইলেকট্রনিক্স নিয়ে, মানে যেখানে ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরি হয় ন্যানোমিটার স্কেলে। ভাবা যায় 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ। হ্যাঁ, খুবই ক্ষুদ্র স্কেল। আমাদের আজকের আলোচনাটা ডক্টর মোহাম্মদ আতাউর সাফিউর রহমান লাস্কারের একটা লেকচার নোটের উপর ভিত্তি করে। আমাদের লক্ষ্য হলো এই ন্যানো প্রযুক্তি জিনিসটা আসলে কি, এর মূল উপাদান, তৈরির পদ্ধতি আর ভবিষ্যতে কি হতে পারে সে সম্পর্কে একটা ধারণা দেওয়া। আর একটা জরুরি প্রশ্ন হলো, এই ন্যানো প্রযুক্তি এটা কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? ঠিক, আসলে মূল কারণগুলো হলো ডিভাইস যখন ছোট হয় তখন সেটা আরও দ্রুত কাজ করে। আচ্ছা। অল্প জায়গায় অনেক বেশি সার্কিট বসানো যায়, মানে ঘনত্ব বাড়ে, আর বিদ্যুৎও লাগে কম। আর নতুন নতুন ব্যবহারও তো সম্ভব হয়, তাই না? একদম, নতুন অ্যাপ্লিকেশন তৈরির বিশাল সুযোগ খুলে যায়। এই ছোট আকারের গুরুত্ব কিন্তু অনেক আগেই বোঝা গিয়েছিল। হ্যাঁ, গর্ডন মুরের কথা মনে পড়ছে, ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা। উনি তো সেই ১৯৬৫ সালেই বলেছিলেন প্রতি ২ বছরে ইন্টিগ্রেটেড সার্কিটে উপাদানের সংখ্যা প্রায় দ্বিগুণ হবে। যা মুরের নীতি বা মুরস ল নামে পরিচিত। তারও আগে ১৯৫৯ সালে রিচার্ড ফাইনম্যানের সেই বিখ্যাত উক্তি ছিল, "দেয়ারস প্লেন্টি অফ রুম অ্যাট দ্য বটম"। মানে? একদম গোড়ায় পরমাণু অনুপর্যায়ে কাজ করার প্রচুর জায়গা আছে। ঠিক। আর এই ন্যানো ইলেকট্রনিক্সকে একটা ডিসরাপটিভ টেকনোলজি, মানে বৈপ্লবিক প্রযুক্তি বলা হচ্ছে, কারণ এটা প্রচলিত সিলিকন প্রযুক্তির যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো পেরিয়ে যাওয়ার পথ দেখাচ্ছে। যেমন ধরুন মলিকুলার ইলেকট্রনিক্স, কার্বন ন্যানোটিউব বা ন্যানো ওয়্যার, এগুলো কিন্তু সিলিকন ট্রানজিস্টরের থেকে বেশ ভিন্ন। আচ্ছা, কিন্তু এত ছোট জিনিস বানানো হয় কিভাবে? এটা তো নিশ্চয়ই সাধারণ কোনো পদ্ধতিতে হয় না। প্রধানত দুটো অ্যাপ্রোচ বা পথ আছে। একটা হলো টপ ডাউন। টপ ডাউন? হ্যাঁ, অনেকটা ভাস্কর্য বানানোর মতো। একটা বড় জিনিস থেকে কেটে বা খোদাই করে ছোট জিনিস বানানো। এখানে লিথোগ্রাফি ব্যবহার করা হয়। কিন্তু ন্যানো স্কেলে এটা তো কঠিন হওয়ার কথা। হ্যাঁ, খুব নিখুঁত ডিজাইন করাটা বেশ চ্যালেঞ্জিং। অন্য পথটা হলো বটম আপ। বটম আপ মানে নিচ থেকে উপরে? ঠিক ধরেছেন। এটা অনেকটা লেগো ব্লক দিয়ে কিছু বানানোর মতো, একদম অ্যাটমিক বা মলিকুলার লেভেল থেকে শুরু করে। মানে অণু পরমাণু একটার সাথে আরেকটা জুড়ে কাঠামো তৈরি করা হয়। বাহ, ইন্টারেস্টিং। এর সুবিধা হলো এই পদ্ধতিতে এমন নতুন নতুন ডিভাইস বানানো সম্ভব যা টপ ডাউন পদ্ধতিতে হয়তো ভাবাই যায় না। দারুণ তুলনা। আচ্ছা, এবার তাহলে এর কিছু মূল উপাদানের কথা শুনি, যেমন কার্বন ন্যানোটিউব বা সিএনটি। এটা নিয়ে তো অনেক আলোচনা হয়। হ্যাঁ, কার্বন ন্যানোটিউব বা সিএনটি জিনিসটা হলো কার্বনের একটা পাত, মানে গ্রাফিন শিটকে যদি গোল করে মুড়ে দেওয়া হয় তাহলে যে নল তৈরি হয় সেটাই। আচ্ছা। এদের বৈশিষ্ট্য কিন্তু অসাধারণ। যেমন এরা তামার চেয়ে প্রায় ১,০০০ গুণ বেশি বিদ্যুৎ পরিবহন করতে পারে। বলেন কি? ১,০০০ গুণ। হ্যাঁ, আর এরা কাঠামোর ওপর নির্ভর করে মেটালিক হতে পারে, মানে ধাতুর মতো বিদ্যুৎ পরিবাহী, আবার সেমিকন্ডাক্টিং বা অর্ধপরিবাহীও হতে পারে। এই সিএনটি ব্যবহার করে কি ট্রানজিস্টরও বানানো হচ্ছে? মানে যাকে বলে সিএনটি ফ্যাট? একদম। কার্বন ন্যানোটিউব ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর বা সিএনটি-এফইটে যেটা করা হয়, সিলিকন মসফেটের চ্যানেলের জায়গায় সিএনটি ব্যবহার করা হয়। তাতে কি লাভ হয়? লাভ হল ট্রানজিস্টরের গতি অনেক বেড়ে যায়, তবে কিছু চ্যালেঞ্জও আছে। যেমন? যেমন ধরুন, এরা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সহজে নষ্ট হয়ে যেতে পারে, তাই এদের নির্ভরযোগ্যতা নিয়ে এখনও কাজ চলছে। ও আচ্ছা, তাহলে কি এর বাণিজ্যিক ব্যবহার এখনো একটু দূরে? বলা যায় এখনও গবেষণা আর ডেভেলপমেন্ট পর্যায়েই বেশি আছে, তবে চেষ্টা চলছে। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং উপাদান হল সিলিকন ন্যানো ডট বা কোয়ান্টাম ডট। কোয়ান্টাম ডট? হ্যাঁ, এগুলো খুব ছোট সেমিকন্ডাক্টর কণা, ন্যানোমিটার সাইজের। এদের বিশেষত্ব হল এরা আলো শোষণ করে, আবার নির্দিষ্ট রঙের আলো ছড়াতে পারে। আর কোন রঙের আলো ছাড়বে সেটা নির্ভর করে এদের আকারের উপর। দারুণ তো! এর ব্যবহার কোথায়? ডিসপ্লে প্রযুক্তিতে বা ধরুন বায়োলজিক্যাল ইমেজিংয়ে মার্কার হিসেবে কাজে লাগে। আর ন্যানোওয়্যার, সেটা কি সিএনটির মতোই? দেখতে নলের মতো হলেও ন্যানোওয়্যারগুলো সাধারণত সলিড হয়, মানে নিরেট তার। আর এগুলো কার্বন ছাড়াও সিলিকন, জিঙ্ক অক্সাইড এরকম নানা কিছু দিয়ে বানানো যায়। ও, এগুলো ন্যানোমিটার স্কেলের ব্যাসযুক্ত তার। মেটালিক, সেমিকন্ডাক্টিং
ইনসুলেটিং সব রকমই হতে পারে। এগুলো দিয়েও ট্রানজিস্টর, পিএন জাংশন, এমনকি লজিক গেট বানানো হচ্ছে। লজিক গেট মানে অ্যান্ড অর এসব। হ্যাঁ, অ্যান্ড অর নট গেট এগুলো। তবে এদের তৈরির প্রক্রিয়া এখনও বেশ জটিল আর খরচ সাপেক্ষ হতে পারে। এত সব উপাদানের কথা তো শুনলাম, এগুলোর বাস্তব প্রয়োগ কোথায় হচ্ছে? মানে আমরা ব্যবহার করছি এমন কিছুতে? বেশ কিছু ক্ষেত্রে কিন্তু প্রয়োগ শুরু হয়ে গেছে। যেমন ধরুন কম্পিউটার মেমোরি। ন্যানোটেরো নামে একটা কোম্পানি সিএনটি ব্যবহার করে এনর্যাম বা ন্যানো র্যাম তৈরি করছে। এনর্যাম? হ্যাঁ, আবার এইচপি বা হিউলেট প্যাকার্ড কাজ করছে মেমোরিস্টার নিয়ে। আরেকটা হলো এমর্যাম বা ম্যাগনেটিক র্যাম। এমর্যাম এটা কিভাবে কাজ করে? এটা ডেটা স্টোর করার জন্য ম্যাগনেটিক স্টেট বা চৌম্বক অবস্থা ব্যবহার করে। জিএমআর বা টিএমআর নীতির ওপর ভিত্তি করে কাজ করে। মানে ম্যাগনেটিক ফিল্ড পাল্টালে রেজিস্ট্যান্সে বড় পরিবর্তন আসে। ইন্টারেস্টিং। আর কম্পিউটারের লজিক সার্কিটে? সেখানেও সিএনটি ফেট ব্যবহার করে ইনভার্টার, ন্যান্ড, নর গেট তৈরির কাজ চলছে। এছাড়া আরও অনেক ব্যবহার আছে। যেমন কম্পোজিট মেটেরিয়াল, মানে বিভিন্ন পদার্থের মিশ্রণকে আরও শক্তিশালী করতে। ধরুন বাইসাইকেলের ফ্রেম বা জাহাজের কাঠামো। আচ্ছা। খুব সংবেদনশীল বায়োসেন্সর তৈরিতে। শক্তি সঞ্চয়ে যেমন সিলিকন ন্যানোটিউব দিয়ে হাইড্রোজেন গ্যাস স্টোর করা। এমনকি অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপের নুপনুমান টিপ তৈরিতেও এর ব্যবহার হচ্ছে। টিস্যু ইঞ্জিনিয়ারিংয়েও কাজে লাগছে। ব্যবহারের ক্ষেত্র তো অনেক। তাহলে এই ন্যানো ইলেকট্রনিক্সের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বলে মনে হয়? ভবিষ্যৎ তো খুবই সম্ভাবনাময়। মাইক্রো ইলেকট্রনিক্স ধীরে ধীরে ন্যানো ইলেকট্রনিক্সের দিকেই যাচ্ছে, এটা বলাই যায়। মানে আরও ছোট, আরও শক্তিশালী ডিভাইস। হ্যাঁ, বিজ্ঞানীরা এমনও ভাবছেন যে ভবিষ্যতে হয়তো সরাসরি মলিকিউল বা অণু ব্যবহার করেই কম্পিউটার বানানো যাবে। সরাসরি অণু দিয়ে? ভাবাই কঠিন। আপাতত অবশ্য টপ ডাউন আর বটম আপ দুটো পদ্ধতির মিশ্রণে হাইব্রিড ডিভাইস তৈরির চেষ্টা চলছে। বিশেষ করে ইলেকট্রনিক বায়োসেন্সরের মতো নতুন ক্ষেত্রগুলোতে এর প্রয়োগ আরও বাড়বে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম ন্যানো ইলেকট্রনিক্স প্রযুক্তি ডিভাইসগুলোকে আরও ছোট, দ্রুত আর পাওয়ারফুল করে তুলছে, আর ভবিষ্যতের প্রযুক্তির জন্য নতুন দরজা খুলে দিচ্ছে। একদম। কার্বন ন্যানোটিউব, ন্যানোওয়্যার, কোয়ান্টাম ডটস, এই উপাদানগুলো কম্পিউটিং, মেমোরি, সেন্সিং সব ক্ষেত্রেই বিপ্লব আনার ক্ষমতা রাখে। ঠিক। এখানেই শেষ করছি তাহলে। শ্রোতাদের জন্য শুধু একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, ভাবুন তো, যদি ভবিষ্যতে আমাদের শরীরের ভেতরেই ন্যানো সেন্সর বসানো থাকে, যা চুপচাপ আমাদের স্বাস্থ্যের খবর রাখছে প্রতি মুহূর্তে। অথবা যদি কম্পিউটারগুলো সত্যি অণু দিয়ে তৈরি হয়। হ্যাঁ, সেই ভবিষ্যৎ কেমন হতে পারে? এই প্রযুক্তি আমাদের জীবনকে ঠিক কতটা বদলে দিতে পারে? এটা নিয়ে ভাবার অবকাশ রইল।